বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বাই বসা আছেন লেখক, বিশ্লেষক এবং মাসিক জবানের সম্পাদক রেজাউল করিম রনি, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। গতকাল চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে একটা সংঘর্ষ, এবং সংঘর্ষে একজন আইনজীবী নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম ওরফে আলিফ, তিনি সহকারী সরকারি কৌশলীয়। সো অনেকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই সনাতনী ধর্মাবলম্বীরা তাদের প্রোটেস্ট আমরা ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে বেশ কয়েক দফা দেখলাম, এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায় খুবই বিপদাপন্ন, সেটি নিয়ে আমরা প্রতিবেশী দেশের গণমাধ্যমে নানান রিপোর্ট দেখতে পাচ্ছি। আমরা ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট, যদিও এখনও দায়িত্ব তিনি গ্রহণ করেননি, নির্বাচনের আগেই তিনি এই বিষয়ে আপনারা জানেন যে এক্স হ্যান্ডেলে তিনি এই বিষয় নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সব মিলিয়ে চিত্রটা আসলে কী দাঁড়াচ্ছে এবং পরিস্থিতিটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? গত কয়েকদিন ধরেই নানা ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অসন্তোষের প্রকাশ, মানুষ রাস্তায় নামছে। এই দাবির মধ্যে যৌক্তিক দাবি কতটা আছে, অযৌক্তিক দাবি কতটা আছে, সেগুলো বিশ্লেষণের দাবি রাখে, কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরির একটা চেষ্টা কিন্তু নানা মহল থেকে আছে, এবং সেটা আবার সরকারের উপদেষ্টারাও কেউ কেউ ইতিমধ্যে, যেমন মাহফুজ আলম ফেসবুকে একাধিকবার স্ট্যাটাস দিয়ে তিনি বলবার চেষ্টা করেছেন, অন্যান্য উপদেষ্টারাও তাদের কথাবার্তা এটা বলবার চেষ্টা করছেন। যদিও মাহফুজ আলম কালকেও দেখলাম আমরা একটি বলছেন যে দ্রুতই রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নিরীহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। অন্যদিকে আমরা দেখছি যে সম্পাদক পরিষদ আহ্বান জানিয়েছেন যে মব জাস্টিস, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি, যে মানুষ আইন হাতে তুলে নিয়ে এক ধরনের নিজেরাই বিচার করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ছে। তো সব মিলিয়ে একটু আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই। রেজাউল করিম রনি, আপনি কি মনে করেন? ধন্যবাদ। তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদের যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। হ্যাঁ, এটা তো ঠিকই যে আপনার অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন হইল, এবং সরকার গঠনের পর থেকেই আমরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখতে পাইলাম। তো প্রতিক্রিয়া দেখার পাশাপাশি এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখছি এখন যে আজকে এর প্রতিক্রিয়ায় আইনজীবীরা আদালত বর্জনেরও ডাক দিয়েছেন আজকে বুধবারে, এবং এখন যেটা দেখতে পাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এক ধরনের আপনার কি বলে যে এই প্রতিবাদ আন্দোলনের মৌসুম যেন শুরু হয়েছে চারদিকে। হ্যাঁ, এমন এমন ইস্যু নিয়েও রাস্তায় মানুষকে দাঁড়াতে দেখা যাচ্ছে যেগুলো আগে কখনো এরকম ইস্যুতে দাঁড়াতে দেখা যেত না। এটার একটা কারণ হতে পারে যে গত 15 বছরের এরকম একটা ব্রুটাল ফ্যাসিবাদের মধ্যে থেকে আপনার রাস্তায় দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না, প্রতিবাদ জানানোর স্বাভাবিক কোনো প্রক্রিয়াগুলো বন্ধ ছিল। তার ফলে এখন একটা আপাত স্বাধীনতার পরিবেশ বা স্বাধীন পরিবেশ পাওয়ার ফলে সবাই মনে করছে যে হ্যাঁ, যেহেতু রাস্তায় দাঁড়ায় এত বড় ফ্যাসিবাদের উত্থান হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফলে আমরা রাস্তায় নামলেই মনে হয় একটা সমাধান বের হয়ে আসবে। তো সেই কারণে অনেকে ইন্সপায়ার্ড হইতে পারে। আরেকটা হলো যে আওয়ামী লীগের তো ধরেন এখন কি দরকার, আওয়ামী লীগের এবং বিশেষ করে এই অভ্যুত্থানটাকে যদি আমরা দেখি, আপনি যে প্রশ্নগুলো করলেন অনেকগুলো বিষয় আসলো আপনার প্রশ্নে, এই অভ্যুত্থানটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই প্রশ্নগুলোর এই অবস্থার পুরা চিত্রটা চলে আসবে। সেটা হলো যে এই অভ্যুত্থানের ফলে আসলে শুধু তো হাসিনা পরাজিত হয়নি, পরাজিত হয়েছে এখানকার ভারতীয় আগ্রাসনের যে প্রচেষ্টা, এবং এটা যে ভারতের এক ধরনের কলোনি ছিল, এবং ভারতের সরাসরি এবং প্রত্যক্ষ আপনার হস্তক্ষেপের কারণে এখানকার মানুষ যে দীর্ঘ সময় গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার বঞ্চিত ছিল, তার বিরুদ্ধেও এটা একটা অভ্যুত্থান ছিল। ফলে এখানে রেড কার্ড শুধু যে হাসিনা খাইছে বা সে বিতাড়িত হয়েছে তা না, ইন্ডিয়াও খাইছে এবং বিতাড়িত হয়েছে। আশ্রয় নিছে কোথায়? হ্যাঁ, ভারতে আশ্রয় নিছে। তো এখন এই আশ্রয় নেওয়ার ফলে এবং ভারত তো বিতাড়িত হওয়ার ফলে আপনার পুরা সিনারিওতে একদম আপনার রাতারাতি শান্তি সুশৃঙ্খলা চলে আসবে এটা তো কেউ আশাও করেনি। কিন্তু সেখানে আপনার যেই
আন্দোলনগুলো হচ্ছে এগুলোতে যে ন্যায্যতা নাই, এগুলোতে ধরেন সবগুলোতেই যে আপনার শুধু আওয়ামী লীগের ইন্ধন আছে এরকম ঢালাওভাবে বলবার সুযোগ নেই। কিন্তু এই ন্যায্যতার মধ্যে আন্দোলনকে একটা জনদুর্ভোগে এবং এই সরকার ব্যর্থ এবং এই অভ্যুত্থান ব্যর্থ, আগেই তো ভালো ছিলাম, এই দিকে টার্ন করবার, এই দিকে নেওয়ারও একটা প্রবণতা আছে। তো ফলে সেদিক থেকে কোনটা জন আন্দোলন মানে রিয়েলি জনগণের সমস্যাকে অ্যাড্রেস করে গড়ে উঠছে, আর কোনটা আওয়ামী লীগের ছদ্মবেশে ফিরে আসবার প্রচেষ্টা, সেইটা একটা বুঝবার ব্যাপার আছে। সেটা ঢালাওভাবে বলবার সুযোগ নেই। আর একটা প্রশ্ন আপনি যেটা করলেন সেটা হলো ইসকন। দেখেন, ইসকন নিয়ে অনেকদিন যাবতীয় কথাবার্তা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। পার্সোনালি আমার ওপিনিয়ন হলো যে কোনো রকম ফেথের ফ্রিডম আমাদের থাকতে হবে। সেটা মুসলমানদের যেরকম থাকতে হবে, হিন্দুদের থাকতে হবে, খ্রিস্টানদের থাকতে হবে, অন্যান্য ধর্মীয় কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি যারা আছে তাদের থাকতে হবে, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু যেহেতু আমাদের এখানে এরকম একটা রাষ্ট্র তৈরি হয় নাই, আমাদের এখানে সবসময় রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলে তার দলীয় সমর্থকদের স্বার্থকে রক্ষা করছে। ধরেন আওয়ামী লীগ আওয়ামী লুটেরাদের স্বার্থ রক্ষা করে বলছে জনগণ আমাদের সাথে আছে, তদ্রূপ অন্যান্য পার্টিগুলো কম বেশি একই ধারার রাজনীতি করছে। কিন্তু আমাদের এখানে রাজনীতিটাই তো ঠিক হয়নি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, পাহাড়ি, চাকমা, মারমা নির্বিশেষে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক তো তৈরি হয়নি। ফলে রাজনৈতিকভাবে আমরা তো জনগোষ্ঠী যেটা বলি যে রাজনৈতিক জনগোষ্ঠী আকারে গড়েই উঠি নাই, আমরা এখানে দলাদলি করি। বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন বলা হয় না, এটা দলাদলিতে লিপ্ত হওয়ার ক্ষেত্রে ওস্তাদ। হ্যাঁ, তো আমাদের রাজনীতি সচেতন হলে তো আমাদের একটা নাগরিক যে আপনার সভারেন মর্যাদা, হ্যাঁ, নাগরিকের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে যখন আপনি দেখবেন তখন এই যে ধরনের মবগুলো, এগুলো তো হওয়ার কথা না। হ্যাঁ, দাবি দেওয়া থাকতে পারে, সেই দাবি দেওয়াগুলোর জন্য তো নট নেসারি সবসময় রাস্তায় দাঁড়ানো, ভায়োলেন্স করা, এটা তো আর পদ্ধতি হইতে পারে না। তো সেইটা পদ্ধতি হবে না কখন? যখন আপনার রাষ্ট্রের সাথে নাগরিকের সেই সম্পর্ক থাকবে এবং নাগরিক মনে করবে এই রাষ্ট্রে তার সেই হক আছে, সেই অধিকার আছে, সে রাষ্ট্রকে একটা কথা বললে রাষ্ট্র সেটা গুরুত্ব দিয়ে শুনবে। কিন্তু সেটা তো মনে করে না। যখনই যারাই ক্ষমতায় থাকে জনগণ তার থেকে বিচ্ছিন্ন অনুভব করে। হ্যাঁ, জনগণ শুধু ঐক্য অনুভব করে ইলেকশনের সময় আসলে, তো গত 15 বছর তো ইলেকশনই নেই। হ্যাঁ, তো ফলে টোটাল সমাজে যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতার কারণে এবং আফটার গণ অভ্যুত্থান, আফটার এই আপনার মাস আপরাইজিং, হ্যাঁ, একটা ক্যাওয়াটিক কন্ডিশন বিরাজ করবে, এটা আগেই ধারণা করা গেছিল। এটা স্বাভাবিক। কিন্তু এখন যেই মাত্রায় যেভাবে হচ্ছে, ইভেন ইসকনের মতো সংগঠন যেইভাবে আপনারা ধরেন যে হ্যাঁ, ইসকন এবং হিন্দুদের ধর্মীয় অধিকার দুইটা এক জিনিস না। বা যে কোনো উন্মাদনা, যে কোনো একটা আদর্শকে, এটা আমরা আগেও আলোচনা করছি যে কোনো একটা আইডিওলজি, হ্যাঁ, যে কোনো একটা আইডিয়াল অবস্থাকে আপনি একটা সিঙ্গেল ইডিওলজিতে যখন রূপান্তর করে একটা জনগোষ্ঠীকে আপনি বিক্ষুব্ধ করে তুলবেন এবং আপনি ওয়েপনাইজ করে তুলবেন, হ্যাঁ, ভায়োলেন্ট করে তুলবেন, তখন আসলে তো একটা আপনার এই অবস্থাটা এমন একটা জায়গায় যায়, সেটা আপনার একটা চূড়ান্ত হানাহানির পর্যায়ে চলে যেতে পারে। যেমন আজকে একজন আইনজীবী আপনার নিহত হয়েছেন, খবরে দেখলাম। হ্যাঁ, তো এবং এই আইনজীবী কীভাবে সরকারি পক্ষের আইনজীবী, তো এখানে ধরেন পুলিশ, আইনজীবী, ইসকনের সমর্থক বলা হচ্ছে, সনাতন মিলায় যে এই যে একটা আপনার মানে চূড়ান্ত ক্যাওয়াটিক অবস্থা, সেই অবস্থার মধ্যে আপনি আসলে ধরেন ঢালাওভাবে মন্তব্য করার সুযোগও আসলে নাই আমাদের। আমি আসছি আপনার কাছে আবার। আমরা চিন্তক রেজাউল করিম রনির বক্তব্য শুনছিলাম, বাট একজন পলিটিশিয়ান হিসেবে কি মনে হয় মিস্টার আতাউর রহমান ঢালী যে এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে? অনেকে হয়তো বলতে পারেন যে এখানে গভর্নেন্সের দুর্বলতা, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কতটা প্রত্যাশা মানুষ করতে পারে, কেন করবে, মানে সেটাও তো একটা প্রশ্ন। বা এই যে কথায় কথায় নানা রকমের চাপ, নানান কিছু আছে, এবং যে ধরনের ঘটনাগুলি এখন প্রায় প্রতিনিয়ত ঘটছে, সেটা আসলে কতটা আগামী দিনগুলোর জন্য সুখকর, স্বস্তিকর? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তৃতীয় মার্কার দর্শক এবং আমার সহ আলোচক। আসলে দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের ফলে মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, এটা ছিল প্রচণ্ড এবং প্রবল। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় এই সরকারের কাছে মানুষের চাহিদাটাও যেমন আকাশচুম্বী। যেহেতু দীর্ঘ 18 বছর বা 20 বছর এই দেশে এমন একটি সরকার ছিল যেই সরকারের কাছে মানে কোনো ধরনের দাবি করলেই
আইদার গুলি খেতে হয়েছে, না হয় আইসিটি আইনে তাকে জেলে যেতে হয়েছে। সেই অবস্থার থেকে অনেকটা মানুষ মুক্ত। এইটা যেমন একটা দিক, সে কারণে মানুষের এই সরকারের প্রতি মানে মানুষের আকাঙ্ক্ষাটাও প্রচুর। আবার আরেকটা দিক এখানে আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে এই সরকারে যারা আছে, এই সরকারের গঠন কাঠামোটা আমার কাছে মনে হয় খুবই দুর্বল। এবং এই যে যারা এখানে উপদেষ্টা যারা হিসাবে আছেন, তাদের প্রতিনিয়ত যেন তাদের কোঅর্ডিনেশনের যে দুর্বলতাগুলো জনসমক্ষে ব্যাপকভাবে প্রকাশিত হয়, এইগুলোর কারণে জনমনে এক ধরনের হতাশারও সৃষ্টি হয়। এবং তারা এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিচ্ছেন, একই বিষয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এতে করে জনমনে অনেক ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বিশেষত দেখেন, গত এই যে কয়েকদিন আগে একদম শেখ হাসিনার স্বৈরাচারী কায়দায় যেভাবে সার্চ কমিটি এখানের নির্বাচনী সংস্কার কমিটি আছে, যে কমিটি 17 তারিখে তাদের নির্বাচনী সংস্কারের রিপোর্ট দিবেন, তার আগে তারা যেভাবে এই কমিটিটা গঠন করলো, কাদেরকে সার্চ কমিটিতে নেওয়া হলো, এবং জনগণ, মিডিয়া, আরও অন্যান্য যারা স্টেক হোল্ডার, তাদের কারোর সাথে কিন্তু এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি এই ধরনের কোনো পোস্টে কাউকে নিতে হইলে তার অতীত এবং বর্তমান ক্রেডেনশিয়াল নিয়ে আলোচনা হয়। আমরা কেউই জানি না, 4 জন আমলা আর 2 জন কামলা। এই আমলা আর কামলা দিয়া দেশ আর কতদিন চলবে আমি জানি না। তারপরে কিছু কিছু দুষ্ট লোকেরা আবার বলা শুরু করেছে যে বিএনপির আমলে হইলে বগুড়া, আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জ, বর্তমান আমলে চিটাগাং এর প্রাধান্য বেশি। এগুলি কিছু দুষ্ট লোকেরা বলছে। তো এগুলো যারা বলে তাদের কথার হয়তো পুরোপুরি সত্যি না হইলেও কিছুটা তো সত্যি। তো এই যে সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নিজেই একজন বিতর্কিত লোক, তার উপরে আপনি ছেড়ে দিয়ে এটা করলেন, এটা কতখানি এই গণ অভ্যুত্থানের চেতনার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? আমি মনে করি না এই ধরনের কাজ গণ অভ্যুত্থানের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ হয়েছে। তারপরে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল বারবার এই উপদেষ্টা পরিষদের লোকজনের কাছে যে নির্বাচনের একটা নোট ম্যাপ চাচ্ছেন। তাদের ভিতরে এক ধরনের যেমন মানে মুখে যেমন ভাসুরের নাম নেওয়া যায় না, ঠিক তাদেরও এরকম মুখে কুলু পাচ্ছেন যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যে কাদের স্বার্থে নির্বাচন? যদি জনগণের স্বার্থে নির্বাচন হয়, তো জনগণের সামনে অবশ্যই রোডম্যাপ দিতে হবে। তাদের দিতে আপত্তি কোথায়? একজন কেউ বলে 18 মাসে হবে, কেউ বলে 1 বছরে নির্বাচন হবে, কেউ বলে পুরো সংস্কার শেষ না হইলে নির্বাচন হবে না। এর কারণে কিন্তু জনমনে একটা বিরাট হতাশা বিরাজ করছে। বিরাট জনমনে কিন্তু একটা সন্দেহের ভাব সৃষ্টি হয়েছে যে আসলে যেই সম্মান, যেই মর্যাদা নিয়ে এই উপদেষ্টা পরিষদ এখানে আছে, দুষ্ট লোকেরা বলতে শুরু করেছে এটা তো উপদেষ্টা পরিষদ না, এটা উপদুষ্ট পরিষদ হয়ে গেছে। এটা বলে অনেকে। তো আমি এই কারণে বলতে চাই, উপদেষ্টা পরিষদরা আরও স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে দেখেন আজকে 3 মাস হয়ে গেছে, দ্রব্যমূল্যের ব্যাপারে তারা কোনোই পজিটিভ ভূমিকা রাখতে পারতেছে না। কই আগের তো সিন্ডিকেট নাই, এখন তো রাস্তায় রাস্তায় চাঁদা হয় না, তারপরে কেন হয় না? অর্থাৎ এফেক্টিভলি তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়, উনি কোথায় আছেন, কোথায় বসেন, আমাদের এখন জনগণের কাছে দূরবীন দিয়ে বের করতে হয় ওনাকে। সবচেয়ে এফেক্টিভ একটা মন্ত্রণালয়, দে আর ওয়ার্কিং মোস্ট ইনএফেক্টিভলি। পুলিশ বিভাগ আজকে অচল। আপনি যান থানায়, তারা নির্ভার, তারা কোনো ব্যাপারে মানে কোনো দায়িত্ব নিতে নারাজ। কারণ এটার দায়িত্ব ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে এফেক্টিভলি এই পুলিশ ডিপার্টমেন্টকে, তাদের ভিতরে সেই ধরনের এনার্জি,
সেই ধরনের উদ্যম, সেই ধরনের চিন্তা চেতনা দিতে, অ্যাজ এ লিডার অফ দ্যাট মিনিস্ট্রি হি ইজ টোটালি ফেইলিউর আই শুড সে। এবং এখানে ভালো লোক খুঁজে আনা দরকার। এবং অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে, আমাদের ছাত্র বন্ধুদের কথা বলবো, তারা অত্যন্ত মানে আমি মনে করি তারা অত্যন্ত আমাদের সম্মানীয় পাত্র, আমাদের অনুজ হলেও তারা যে কাজটি করেছেন, যে একটি গণ অভ্যুত্থানের শেষ পর্যায়ের যে নেতৃত্বটা তারা অত্যন্ত সফলভাবে দিয়েছেন, এই জন্য তারা আমাদের সম্মানের পাত্র। কিন্তু আমি মনে করি না তারা এই মন্ত্রী পরিষদে তাদেরকে এইভাবে যোগ দেওয়াটা, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সঠিক হয়েছে। তারা মানে এই মন্ত্রী পরিষদের পিছনে চাবুক হয়ে দাঁড়াতে পারত, যে চাবুক হাতে নিয়ে যে মন্ত্রী পরিষদ উল্টাপাল্টা করলে মানে তত্ত্বাবধায়ক সরকার, তাইলে তারা দে কুড হুইপ দেম। তারা হুইপের ভূমিকা পালন কিন্তু আজকে করতে পারছেন না, কারণ তারা ওই মন্ত্রী পরিষদের ভিতরেই আছেন। এবং তাদের সাথে যেমন তারা 5 দফা দাবি একটা দিয়ে দিলেন, এবং মন্ত্রী পরিষদের কেউ জানে না, তাদের সাথে কোনো কোঅর্ডিনেশন নাই, আলোচনা নাই। এবং অন্যান্য রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার, তাদের সাথেও এগুলো নিয়ে আলোচনা না করে তারা এগুলো ঘোষণা দিয়ে দিচ্ছে। তারপরে আরও দেখি তারা ওই সরকারি চেয়ারে বসে একটি, যদিও তারা বলে না, কিন্তু একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় তারা চলছে। কিছু কিছু এলাকায় তারা কমিটি, 8টি জেলায় শুনলাম, 9টি জেলায় কমিটি। এটা কিসের কমিটি? তারা কি করবে? তারা রাজনীতি করবে না কি করবে? এটা কিন্তু আমাদের জনগণের কাছে স্পষ্ট করে নাই। এই জন্য জনগণ তাদেরকেও কিন্তু খুব সন্দেহের চোখে দেখছে। এই যে সন্দেহের চোখে দেখা, এইটাতে যদি কোনো সরকার ভোগে, তাহলে সেই সরকার এফেক্টিভলি কোনো কাজ মানে করতে পারে না। আজকে রনি যে কথাটি হিন্দু সম্প্রদায় সম্পর্কে বলতেছিল, আমি একটু আই ওয়ান্ট টু অ্যাড ইট। হিন্দু সম্প্রদায় গত 16 বছরে আওয়ামী লীগের দ্বারা যেভাবে নিগৃহীত হয়েছে, অতীতে বাংলাদেশে কোনো সরকারের আমলে এইভাবে নিগৃহীত, আপনার রামুর ভেঙে ফেলছে, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, রংপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। কিন্তু সেটা তো আপনি বলছেন, তারা কি মনে করে না? আমি সেই জায়গায় আসছি। অথচ ওই সময় তারা কিন্তু এগুলো নিয়ে এখন যেই ভাষায় কথা বলছে, সামান্য কোনো ঘটনা হইলে সে যে ভাষায় কথা বলছে, তারা কিন্তু ওই ভাষায় কথা বলেন নাই। এতে করে তাদের সম্পর্কে আমার মনে হয় দালমে কুচ কালা হয়, ওরা কীভাবে এইবার করেন। তাছাড়া আমাদের দেশে কোনো ধর্মের, আমাদের সংবিধান আছে, ধর্মের নাম দিয়ে কোনো রাজনীতি করা চলবে না। অথচ আমরা যার কারণে জামাত ইসলাম এবং অন্যান্য ধর্মীয় দলের এই রাজনৈতিক ইয়েকে আমরা বিরোধিতা করি। পাশাপাশি এই যে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটি দল আছে, সেটা যে রাজনীতি করতেছে, সেটাও আমি মনে করি একটা সাম্প্রদায়িক রাজনীতি। এবং এই ব্যাপারেও সরকারের লাগাম টানা উচিত বলে, যেমন ইসলাম ধর্মের নামে যে সমস্ত সাম্প্রদায়িক দলের জন্য লাগাম টানা দরকার, এবং হিন্দু ধর্মের নামে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের নামে যে কোনো ধরনের সাম্প্রদায়িক রাজনীতির লাগাম টানা সরকারের দরকার বলে আমি মনে করি। মিস্টার রেজাউল করিম রানী, আপনি শুনছিলেন। এবং এর সঙ্গে আরেকটা বিষয় যেটা যোগ করা দরকার, সেটা হচ্ছে যে জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সম্পর্কের কোনো সমস্যা আপনি দেখেন কিনা। কিন্তু আমরা আবার এটাও দেখছি যে বিরোধী দল, বিশেষ করে বা এই মুহূর্তে তো অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি, তারা একদিকে নির্বাচনের কথা বলছে বটে, কিন্তু সরকারকে পর্যাপ্ত প্রয়োজনীয় সমর্থন, সহযোগিতা, সময় দেওয়ার একটা চেষ্টা। ইভেন আমরা দেখলাম যে সংবিধান সংস্কার কমিশনে গিয়েও তারা 62 দফার একটি প্রস্তাবনা দিয়েছেন যে কী কী সংশোধন করা যেতে পারে বা তাদের প্রস্তাবনা। তো আপনি কি মনে করেন যে সকল রাজনৈতিক দলের যদি সমর্থন সহযোগিতা এখানে থাকে সরকারের প্রতি, তাহলে এই সমস্যাটা তৈরি হচ্ছে কেন আসলে? এইটা একটা একটু বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। আসলেই কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে সম্পর্ক থাকার কথা ছিল, সেইটা কিন্তু প্রথম দিক থেকেই আপনার চোখে পড়েনি। এক কারণ হলো, প্রথম দিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনাম বাকি সবাই, হ্যাঁ, এবং স্টেক হোল্ডারদের কারো কারো মধ্যে এমন একটা আচরণ ছিল
যে এইটা একটা 15 দিনের অভ্যুত্থান, হ্যাঁ, কোত্থেকে কিছু মাস্টার মাইন্ড আসলো, তারপরে কি সব বয়ান শুরু হয়ে গেল, হ্যাঁ, এখানে যে লম্বা সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক মানুষের ত্যাগ, হ্যাঁ, আপনার তারা জেল জুলুম হত্যা গুমের শিকার হয়েছে, এবং এটা যে একটা সম্মিলিত আপনার লম্বা সময়ের আন্দোলনের ফসল, সেইটাকে একটা সিঙ্গেল আউট করা একটা প্রচেষ্টার কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু মর্মাহত হয়েছে এবং এক অর্থে তাদের মধ্যে অবিশ্বাসও তৈরি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেল যে না, এইটা ওই অর্থে জনগণ বইলা যেরকম গণ অভ্যুত্থান বলে যেরকম বলা হচ্ছে এরকম না, এখানে সমস্ত মানুষেরই অংশগ্রহণ ছিল এবং এইটার পেছনে মূলত এই 15 বছরের যে লড়াই সংগ্রাম সেটা এটার পাটাতন হিসেবে কাজ করছে। এবং আমি এর আগেও বলছিলাম যে পুরা পর্বটাকে যদি আপনি একটা গেম থিওরিতে ব্যাখ্যা করেন, ছাত্র জনতা হইল এটার ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু এটার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন আসলে বেগম খালেদা জিয়া। যেটা পরে দেখা গেল সেনাকুঞ্জে যখন বেগম খালেদা জিয়া গেলেন, হ্যাঁ, আমরা কিন্তু দেখলাম যে এই অভ্যুত্থানের আপনার সামনের সারির নেতা যারা ক্ষমতা আছেন তারা কিন্তু, হ্যাঁ, একদম তাদের যে ছবিটা আপনার সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় প্রচার হলো, তাতে কিন্তু দেখা গেল যে তারা যথাযথ মর্যাদা এবং সম্মানের সাথে, হ্যাঁ, খালেদা জিয়াকে গ্রহণ করলেন এবং তারা বলল যে বেগম খালেদা জিয়াকে আমরা আনতে পেরে আমরা গর্বিত। এবং জনাব নাহিদ ইসলামের আরেকটা কথাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা বলল যে মুক্ত খালেদা জিয়া ছাত্র জনতার অর্জন। হ্যাঁ, এই যে স্পিরিট, এই স্পিরিটটা এই আপনার এই যে শঙ্কা, যে সন্দেহ, যে অবিশ্বাস, সে অবিশ্বাসের পরে এই প্রথম এই অনুষ্ঠানে বা এই চিত্রটার মধ্যে একটা ঐক্যের ভাইব দেখা গেল। সেটা কেন দেখা গেল? সেটা বৃহত্তর দল, হ্যাঁ, বিএনপি এবং তার যিনি আপনার এখনও প্রধান, হ্যাঁ, যিনি শারীরিকভাবে প্রচণ্ড রকম অসুস্থ, হ্যাঁ, এবং আসলে এখানে গণতন্ত্র বলেন বাংলাদেশের মুক্তির এক অর্থে প্রতীকে যিনি পরিণত হয়েছেন, এবং তার এখানে সিম্বলিক্যালি কিন্তু আসলে যখন তারা হাজির হলেন তখন কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে গেল, তখন একটা ঐক্যের ভাইব, হ্যাঁ, পাওয়া গেল। কিন্তু সেইটা আপনার বিএনপির আপনার হাইকমান্ড বা উপরের শ্রেণীর নেতাদের মধ্যে যেভাবে থাকে, হ্যাঁ, তৃণমূলে কিন্তু আবার ওই রকমভাবে থাকে না। তৃণমূলের নেতাকর্মীদের সাথে, হ্যাঁ, আবার অনেকে ধরেন যে মাঠে ঘাটে যারা ধরেন যাচ্ছে, একটা মুখোমুখি অবস্থাও দেখা যাচ্ছে। আবার সংস্কার বনাম নির্বাচন, কিন্তু নির্বাচন সংস্কার এগুলো তো আসলে একাকার হওয়ার কথা, হ্যাঁ, একই ব্যাপার হওয়ার কথা। তো এবং রাজনৈতিক দুরবস্থা দেখেন, এখানে ব্যাপারটা হয়েছে যে আমাদের রাজনৈতিক ক্ষমতার সাথে যারা ক্ষমতার বাইরে থাকে তাদের সাথে সম্পর্কের মানে বিশ্বস্ততা, ট্রাস্টের সম্পর্কের ঘাটতি ফ্রম দ্য ভেরি বিগিনিং ছিল, কারণ কেউ কথা রাখেনি। হ্যাঁ, বাংলাদেশের ক্ষমতা কাঠামোর মধ্যে যারা যায় কেউই জনগণের সাথে সম্পর্কটা ওই বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করে না। সবাই জনগণকে এক অর্থে ধরেন প্রতারিতই করছে এই পুরা সময়টা জুড়ে। তো ফলে আপনার প্রশ্নে যদি ফিরি, সেক্ষেত্রে হ্যাঁ একটা অবিশ্বাস আছে, সেই অবিশ্বাসের কারণে, এবং কিন্তু সেই অবিশ্বাস থাকলেও এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, এবং অভ্যুত্থানটা আমরা জানি সমস্ত শ্রেণী পেশা মানুষের এক অভূতপূর্ব ঐক্যের ফসল। এবং হ্যাঁ, এখানে রাজনৈতিকভাবে ব্যর্থতাও আছে আমাদের। সেই ব্যর্থতাটা কি? সেই ব্যর্থতাটা হলো, দেখেন, রাজনীতিহীন ক্ষমতা, এটা আমরা বারবার বলছি, রাজনীতিহীন যে কোনো ক্ষমতা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তাহলে আপনি যদি ক্ষমতার রাজনীতি করতে চান, আপনি যদি ক্ষমতায় যেতে চান, তাহলে আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে, যে রাজনীতির সাপেক্ষে জনগণ ঐক্যবদ্ধ হবে। এখন একটা রাজনৈতিক চিন্তা, আদর্শ, দর্শন, সেইটা যদি মনে করেন এই 54 বছরে আমরা যে ধরনের রাজনৈতিক চিন্তা দর্শন চর্চা করছি, সেইটা আমাদের কাঙ্ক্ষিত মুক্তির যে রাষ্ট্র, হ্যাঁ, আমরা গঠন করতে চাইছিলাম, সেটা ফেল করছে, তাহলে ওকে, নতুন রাজনীতি প্রস্তাব করেন আপনি। নতুন রাজনীতি প্রস্তাব করার ক্ষেত্রে আমি মনে করি এই অভ্যুত্থান একটা সুবর্ণ সুযোগ আমাদের তৈরি করে দিচ্ছে। কারণ এই অভ্যুত্থানের মধ্যে ঘটনাটা কি ঘটছে এটা যদি আমরা আবার বোঝার চেষ্টা করি। নতুন রাজনীতি বলতে আপনি কি বোঝাতে নতুন চাচ্ছেন? রাজনীতি রাজনীতি তো এক একজনের এক এক রকম। আপনার রাজনীতি আমার রাজনীতি এক নাও হতে পারে, আমাদের রাজনীতি মিস্টার ঢালির রাজনীতি এক নাও হতে পারে। নতুন রাজনীতি তো নানান রকমের মাত্রা, নানান রকমের আসপেক্ট, নানান রকমের আদর্শিক অবস্থান থাকবে, সবার তো একরকম হবে না। একরকম হবে না দেখেই আপনি ধরেন নতুন একটা ধারণা নিয়ে আসলেন, সেই ধারণা যদি জনগণ অ্যাকসেপ্ট করে, জনগণ আপনার সঙ্গে থাকবে, অ্যাকসেপ্ট না করলে আপনার সঙ্গে থাকবে না, রাইট। তো সেক্ষেত্রে তো আপনাকে রাজনীতিটা দিতে হবে। এখন আপনি ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, বা যারা ধরেন এই জনগণকে, হ্যাঁ, নানাভাবে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে না, কেওয়াটিক একটা কন্ডিশন তৈরি হচ্ছে। তার মানে কি, আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি যে আপনাকে তো একটা রাজনীতি দিতে হবে। রাজনীতি ছাড়া জনগণ কিসের সাপেক্ষে ঐক্যবদ্ধ হবে? রাজনীতি লাগবে। এখন দেখেন বাংলাদেশে
রাজনীতি, নতুন রাজনীতি যে অভ্যুত্থানের স্পিরিটটার কথা আমরা বারবার বলি, আমরা কি বোঝার চেষ্টা করছি অভ্যুত্থানের মধ্যে দিয়ে কী স্পিরিট আমরা অর্জন করছি? আমরা তো কেউ বোঝার চেষ্টা করছি, আমরা মুখস্থ কথা বলি, হ্যাঁ অভ্যুত্থানের চেতনা, চেতনা বা স্পিরিট কী সেটা। একটা স্পিরিট তো যদি আপনি দেখেন, যেটা চাক্ষুষ দেখা গেছে অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের মূল স্পিরিটটা হলো কেয়ার। কেয়ার মানে হলো যে ফিল্যান্থ্রপি। যেই ছাত্র, কিশোর, কিশোরী এবং আপনার জেনজি জেনারেশন রাস্তায় নামছে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করছে অভ্যুত্থানের পরে, তারা কেউ তো ক্ষমতায় যাওয়ার জন্য এটা করেনি। তার মানে ও কি পাবে সেই চিন্তার আগেই সে সেবা শুরু করে দিছে। এই জন্য এই অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় শিক্ষা হইল। আগে আপনারা মনে করতেন কি রাজনীতি কি হবে? রাজনীতি হবে যে আমি ক্ষমতায় যাব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হব, তারপরে জনসেবা করব, মসজিদ করব, মন্দির করব, স্কুল করব, রাস্তাঘাট করব, হ্যাঁ আগে ক্ষমতা, আগে রাজনীতি, দেন সেবা। নো, এখানে হইলো উল্টাটা। এখানে হইলো ফিল্যান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিল্যান্থ্রপি। আগে আপনি রাজনৈতিকভাবে ক্ষমতাবান হবেন, তারপরে দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন করবেন। সেইটার থেকে এই অভ্যুত্থানের শিক্ষাটা হলো উল্টাটা, ফিল্যান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আপনি আগেই সেবা করবেন, আজকে আগেই আপনি দায়িত্ব নেবেন, এখনই আপনি কাজ শুরু করে দিবেন। এই যে এখনই কাজ শুরু করে দেওয়া, এখনই দায়িত্ব নেওয়া, এইটা অভ্যুত্থানের সময় হয়েছিল। যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছিল, যার আন্দোলনে যার সামর্থ্য নেই জানালা থেকে পানির বোতল ফেলাইছে, হ্যাঁ যার আপনার মাঠে লড়াই করার সামর্থ্য নেই সে অর্থ দিয়ে সাহায্য করছে, যে বৃদ্ধ যেতে পারেনি তার বাচ্চারা পাঠাইছে। তো এই যে আপনার যার কি পাবো সেই চিন্তা পরে, আগে আমি ক্ষমতায়িত হব, তারপরে আমি অন্যকে এম্পাওয়ার করবো, সহযোগিতা করবো, তার আগেই আমার যা আছে, আমার একটা রুটি আছে অর্ধেক আমি আগে দিয়ে দিব। হ্যাঁ, এই যে ফিল্যান্থ্রপি অ্যাজ পলিটিক্স, এইটা হলো এই অভ্যুত্থানের মূল শিক্ষা। সেই শিক্ষাটা কি আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা এখন নিচ্ছে, না রাজনৈতিক দল কোনো দল ফলো করছে? কেউই ফলো করছে না। তো কিসের অভ্যুত্থানের স্পিরিট? কোনো অভ্যুত্থানের ধারে কাছে আমরা নেই, মানে স্পিরিটের ধারে কাছে আমরা নেই। তো তাহলে এই যে ফিল্যান্থ্রপি অ্যাজ পলিটিক্স, এটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারতেন, তাহলে তো সমাজে এই হানাহানি, ঐক্য, এই ক্যাওটিক্স কন্ডিশনটাই হয় না। হ্যাঁ, স্বাভাবিক এরকম একটা অভ্যুত্থানের পরে এই ফ্যাসিবাদের পুরো আমলে পুলিশ যে ভূমিকা পালন করছে, তার ফলে এখন এই পুলিশের দ্বারা ওই অর্থে আইনশৃঙ্খলা প্রোটেক্ট করা সম্ভব না। তাহলে তাই বললে কি আপনার দেশ চলবে না, মানুষ চলবে না, মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হবে না? কীভাবে করবেন সেটা? আপনি অভ্যুত্থানের পরে 10-15 দিন কীভাবে করছেন? সেই মডেলটা আপনি কন্টিনিউ করতে পারতেন, বা সেই বিচ্ছিন্নতাটা আমি মনে করি ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং টপ লেভেল থেকে করা হয়েছে। এবং সেটা আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যেও আমার মনে হয় রিয়েলাইজেশন আসা উচিত যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা এই মাত্র 4 মাসের মধ্যে নাই হয়ে গেল কিভাবে, মানে নাই হয়ে গেল, তলানিতে নেমে গেল কেমনে? হ্যাঁ, এখনও একটা বিষয়ে ঐক্য অটুট আছে, সেটা হলো আওয়ামী প্রশ্নে। হ্যাঁ, যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে, আমি মনে করি বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আওয়ামী লীগ বিরুদ্ধে, হ্যাঁ জামাত, বিএনপি, হেফাজত, সবাই সমস্ত সেক্টরের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে। কারণ যত কেওয়ার যত যাই হোক, আমরা ফ্যাসিবাদের চেয়ে অনেক ভালো আছি, এটা সবাই মনে করে। এটা রাজনৈতিকভাবে, মানসিকভাবে ভালো আছি, কিন্তু যে আকাঙ্ক্ষাগুলো জনগণের মধ্যে তৈরি হয়েছিল সেটা বাজারে গেলে প্রমাণ পাওয়া যায় না। জিনিসপত্রের দাম আপনার এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই, এখনও সিন্ডিকেটের কথা শোনা যায়, এখনও আপনার ধরেন যে ঘুষ বাণিজ্য, হয়রানি, এগুলো বন্ধ হয় নাই। হ্যাঁ, মামলার প্যাটার্নগুলো এখনও আপনার ধরেন যে ওই আওয়ামী আমলের প্যাটার্ন থেকে বের হয় নাই। তো ফলে সব মিলিয়ে আপনি যদি টোটাল অবস্থাটা চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্পিরিটটা অর্জন করছিলাম আমরা, এবং যেই ধরনের রাষ্ট্র গঠন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে অলরেডি আমরা দূরে চলে আসছি। দূরে চলে আসার মূল কারণটা হলো যে এই আপনার রাজনৈতিক শক্তিকে প্রতিপক্ষ বানানো হয়েছে প্রথম দিকেই, এবং প্রতিপক্ষ বানানোর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু তাদের সংস্কারের ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে, তারা 111 দেখছে, এবং তারা দেখছে আপনার -2 ফর্মুলা কীভাবে ওয়ার্ক করে, এবং তারা দেখছে এখানকার এনজিও লর্ডরা কীভাবে অ্যান্টি পিপল পলিটিক্স করে, এখানকার সকল মেইন স্ট্রিম মিডিয়া কীভাবে আপনার ডিপ স্টেটের পক্ষ হয়ে কাজ করে। হ্যাঁ, তো ফলে সব মিলে দেখার ফলে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর আপনার মধ্যে আপনার অবিশ্বস্ততা, আস্থার অভাব তৈরি হওয়া খুব একটা অস্বাভাবিক ব্যাপার না। তো সেই আস্থার অভাবটাই আমার মনে হয় যে এই যে ক্যাওয়াটিক কন্ডিশন, হ্যাঁ এটাকে উস্কে দিছে। এক নাম্বার এটা গেল একটা। আরেকটা দেখেন, আপনার হাসিনা একটা গ্লোবাল বার্ডেনে পরিণত হয়েছে। হ্যাঁ, সেই বার্ডেন ইন্ডিয়া সাদরে গ্রহণ করে রাখছে। ফলে আপনার এবং আওয়ামী লীগ, আমি আগে প্রথম শোতে এখানে বলছিলাম যে এই কতগুলো কার্ড তারা খেলে, তার মধ্যে অন্যতম একটা কার্ড হলো মাইনরিটি কার্ড।
এখন মাইনরিটি কার্ডকে তারা খুব এক্সট্রিম পর্যায়ে খেলা শুরু করছে আমি মনে করি। দেখেন হাসিনা পতনের পরে আমি ঢাকা শহরে শাহবাগে আমি জয় শ্রীরাম স্লোগান শুনছি, এটা হাসিনার আমলেও শুনি নেই। হাসিনার পতনে প্রথম যে হিন্দুদের সমাবেশটা হলো সেখানে আমি জয় শ্রীরাম স্লোগান শুনছি। এখন জয় শ্রীরাম স্লোগানটা তো আপনার ধরেন যে আপনি ধরেন আপনার দেখবেন যে এটা তো কোনো হিন্দু ধর্মীয় স্লোগান না, এটা আরএসএসের আপনার হিন্দুত্ববাদী যে আপনার মানে চূড়ান্ত ফ্যাসিস্ট যে আপনার মতাদর্শিক আপনার বা রাজনৈতিক বর্গ আছে তাদের একটা স্লোগান। সেই স্লোগানটা ঢাকা শহরেও আপনার যখন উচ্চারণ করা হয় তার মানে কি? তার মানে আপনার এটা উস্কানিমূলকভাবে করা হচ্ছে, এটা তো বোঝাই যায়। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে কি তাহলে, এখন এখানে মাইনরিটি কমিউনিটি শুধু না, আপনার রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে আপনি প্রোটেক্ট করবেন, সেটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এখানে আমাদের রাষ্ট্রের নাগরিক আকারে আমরা দেখি না, আমরা দেখি দলীয়ভাবে ও আমার দলের লোক কিনা, ও আমার গোত্রের লোক কিনা, তারপরে আমরা ধর্মীয় পরিচয় আকারে দেখি, ও হিন্দু মুসলিম খ্রিস্টান বা অন্যান্য পরিচয় আকারে দেখি। ফলে আমি মনে করি বাংলাদেশে মাইনরিটি কোশ্চেন বা পার্টিকুলারলি হিন্দু কোশ্চেন এইটা ভারতের জন্য একটা বিশাল আপনার কি বলবো যে একটা টোপ বা এটা একটা আপনার মৌকা, এটাকে সে বারবার ব্যবহার করবে। এবং এখানে সারা পৃথিবীতে দেখেন ওয়ার অ্যান্ড টেররের পলিটিক্স আফগানিস্তানের ইস্যুর পরে মোটামুটি একটা পরিবর্তিত অবস্থার মধ্যে পৌঁছেছে, কিন্তু ভারতের চোখে ইসলামের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়নি। তো যেহেতু দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয় নাই, ফলে এখানে তার একটা মাইনরিটি গেম তার সবসময়ই লাগবে। এবং আওয়ামী লীগ এটা সুযোগটা বারবারই নিবে, আগেও নিছে, এখনও যে নিবে না তার কোনো কথা নাই। তো সেখানে ইসকনের মতো একটা আপনার যে কোনো দাওয়া সংগঠন যে কোনো ধর্মের সেটা থাকতে পারে পিসফুল, যে কোনো ধর্মীয় দাওয়াত প্রচারের অধিকার যে কোনো ধর্ম কমিউনিটি থাকা উচিত। সেটা বৌদ্ধদের ব্যাপারে থাকা উচিত, হিন্দুদের থাকা উচিত, মুসলমানদের তাদের ধর্মীয় ব্যাপারে থাকা উচিত। কিন্তু হিন্দুরা যখন পলিটিক্যাল কমিউনিটি আকারে একমাত্র আওয়ামী লীগকে তাদের সেভিয়ার মনে করে এবং ভারতকে মনে করে তাদের কেবলা, সেক্ষেত্রে বাংলাদেশে তো তারা তো বাংলাদেশ বিলংই করে না। তো এইটা সমাধানের জন্য আমি মনে করি হিন্দু কমিউনিটিকে আগায় আসতে হবে। ধরেন ইসকনের প্রবলেমটা যে আজকে এটা হইলো, আপনি আলোচনা করলেন, এখানে এই যে মারামারি গ্যাঞ্জাম এটা হচ্ছে, আপনি এটা তো পুলিশ দিয়ে দমন করতে পারবেন না। আমাদের রাষ্ট্রের অগ্রগণ্য হিন্দু নাগরিক যারা, তাদেরকে আগায় আসতে হবে। তদ্রূপ ধরেন একটা মুসলিম কমিউনিটি যদি ধরেন কোনো একটা ব্যাপারে আগায় যায়, আপনি এটা কীভাবে সমাধান করবেন? আগে পুলিশ পাঠায় পিটাইয়া সমান করবেন না, পদ্ধতিটা তো রং পদ্ধতি। আপনার কমিউনিটি লিডারকে আগে পাঠাবেন। আপনি একটা মুসলমানরা নামছে বা তৌহিদি জনতা নামছে, ওকে ভালো কথা, আপনি শ্রদ্ধেয় আলেম কয়েকজনকে পাঠান তাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা, তাহলে হিন্দুরা নামছে, বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামের নামছে, তাহলে আপনি হিন্দু কমিউনিটি সম্মানিত লিডারদেরকে পাঠায় সমাধান করেন। কিন্তু না, আমরা দেখতে পাই কি কথায় কথায় আগে পুলিশ পাঠায়, আগে এক চোট পিটাও, তারপরে সমাধান হবে। তার মানে আসলে মানুষের এখানে তো ধরেন মানে কি বলবো, যেটা মানুষের যে মানবিক মর্যাদা, সেটার প্রতি তো আমি কোনো শ্রদ্ধাবোধ মানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। প্রথমত গায়ের জোরকে আগে আমরা সামনে রাখি যে কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে। মিস্টার তরমান আলী, আসলে একটা প্রসঙ্গ যেটা আপনি বলছিলেন যে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর রাজনীতিবিদদের হাতে, কিন্তু সেই নির্বাচনের দাবিটাও কিন্তু বিএনপির দিক থেকে যে খুব একটা পরিষ্কার দাবি আছে সেটাও কিন্তু না। আসলে আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে এই ধরনের একটা এই যে উপদেষ্টা পরিষদ গঠনটাই আমার কাছে যৌক্তিক মনে হয়নি। এই ধরনের গণ অভ্যুত্থানের পরে এখানে হওয়া উচিত ছিল ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় সরকার। এই ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় সরকার, তাহলে তারা সমস্ত যে সমস্যাগুলো আছে এগুলিকে কন্টেইন করতে পারতেন এবং এগুলো সমাধান, নির্বাচন কি হবে না হবে আলাদাভাবে তাদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন হতো না। তারা ওইখানে বসে এগুলি সলভ করতে পারতেন এবং একটা সঠিক নির্বাচন তারা খুব স্বল্প সময়ের ভিতরে করতে পারতেন। সংবিধানে কি হবে না হবে এগুলো একটা ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় সরকার হইলে এটা খুব ইজি হতো। সেটা হয় নাই বলেই আসলে এখন যারা উপদেষ্টা পরিষদের অনেক সদস্য আছে, ওনারা অনেকেই জানেন কি না যে এই দেশে একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান। আমার কাছে মনে হয় যে ওনারা এমনভাবে কথা বলেন যে একটা গণ অভ্যুত্থান কি অনেকে জানেই না, এবং অনেকের ভিতরে অনেকে হয়তো একটা বিবৃতি দিয়ে খালাস, অনেকে বিবৃতিও দেয় নাই, এতে কোনো অংশগ্রহণও করে নাই, আবার দেখা গেছে যে মানে নাকে তেল দিয়ে ঘুমাইছে, যা হয় দেশে কি হলো দেখা যাব।
আমাকে বাদ দিয়া তো আর মানে এই যে একটা টিম আছে এই 20-25 জনের, এরা সবসময় মনে করে যে আমাদেরকে বাদ দিয়া তো এই ধরনের উপদেষ্টা পরিষদ, তত্ত্বাবধায়ক সরকার এই অতীতও হয় নাই, এখনো হয় নাই। তো এইটা আসলে আমি মনে করি যে তারা নিজেদেরকে ভাবে যে অপরিহার্য, আসলে তারা যে অপরিহার্য না, এইটা আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এটা ছিল একটা ভুল পদক্ষেপ। তো গণ অভ্যুত্থানের পরেই তাদের সকলে বৈশা বলা উচিত ছিল যে ফ্যাসিবাদ বিরোধী একটি সর্বদলীয় সরকার হবে, ওইটাই হবে অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারের দেশের নির্বাচন, সংবিধান কি হবে। আর আমাদের এখানে দেখেন এই তত্ত্বাবধায়ক সরকার বারবার বলে যে আমরা একটা অরাজনৈতিক সরকার। হাউ কাম একটা গণ অভ্যুত্থানের পরে, যেই সরকার গণ অভ্যুত্থানের চেতনার পরে একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, এটা মানে দলীয় সরকার না, কিন্তু এটা অরাজনৈতিক সরকার হইতে পারে না। কারণ তারা যেই কাজগুলো করছে, সংস্কারের যে কাজগুলো, এগুলো একটাও অরাজনৈতিক না। তাহলে এই যে তাদের চেতনার সাথে আমাদের চেতনার একটা বিরাট ফারাক হয়ে যাচ্ছে। তারা মনে করছে এটা দিস ইজ এ সরকার অফ দি এনজিওস। এনজিওরা যেরকমভাবে নিজেদেরকে বলে যে আমরা কোনো রাজনীতি করি না, আমরা সংস্কার করি, তো তারাও এটাকে সেটা মনে করছে না, রাষ্ট্র নিজেই একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সেই রাষ্ট্রের উপরে বসাই রাজনৈতিক কর্মকাণ্ড। তারা এই ভুল ব্যাখ্যা জনগণকে দিচ্ছে এবং এই ভুল ধারণার কারণে আজকে রাষ্ট্র ব্যর্থ হইতে বাধ্য। তাদের এই ভুল ধারণার কারণে রাষ্ট্র ব্যর্থ হওয়ার দিকে যাচ্ছে। এই গণ অভ্যুত্থানটাও ব্যর্থ হওয়ার দিকে যাচ্ছে। মানুষের ভিতরে নানান ধরনের সন্দেহ, মানুষের ভিতরে নানান ধরনের মানে অসহায়ত্ব দেখা যাচ্ছে আজকের। তো এইটা যদি ঠিক না হয়, আমি সামনে, তাছাড়া এখানে আপনি বারবারই বলেছেন ভারত বাংলাদেশের ব্যাপারে, আমার বন্ধু রনিও ভারতের ব্যাপার নিয়ে বলছে। দেখেন কিছুদিন আগে ভারতের এক কার্টুনিস্ট একটা কার্টুন দিয়েছে, সেখানে বলছে স্টপ থিঙ্কিং লাইক দ্যাট ইউ হ্যাভ লস্ট ইউর কলোনি। মানে ভারত আওয়ামী লীগ সরকার এই ক্ষমতার থেকে যাওয়ায় এটাকে মনে করছে যে হি হ্যাজ লস্ট দেয়ার কলোনি। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত আবার এখানে একটা পুলিশি রাষ্ট্র হিসাবে আমাদের উপরে খবরদারি করার জন্য এইখানে নানা ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের আশ্রয় নিচ্ছে। আজকে দেখেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আওয়ামী লীগ সম্পর্কে, 71 সালের মুক্তিযুদ্ধের সময়ও তারা গিয়ে দিল্লি কলকাতা আশ্রয় নিছে। 75-এর দুঃখজনক ঘটনার পরেও তারা গিয়া দিল্লিতে আশ্রয় দিচ্ছে, কলকাতায়। এবারও পট পরিবর্তনের পরে তারা গিয়া দিল্লিতে বা কলকাতায় আশ্রয় নিয়েছে। তাহলে কি বলবো আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের মাতৃভূমি মনে করে না, বাংলাদেশকে তাদের জন্মভূমি মনে করে না। আওয়ামী লীগ অবশ্যই ভারতকে তাদের জন্মভূমি মনে করে, যে ব্যাপারে রনি একটু আগে আমাদের হিন্দু ভাই সম্পর্কে যেটা বলেছিলেন, ঠিক ওই হিন্দু ভাইদের মতো আওয়ামী লীগেরও একই অবস্থা। কাজেই আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে এগুলি পরিহার করতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করলে শুধু ক্ষমা চাইলে হবে না, তাদের পলিটিক্যাল ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। দেখেন 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে যে হত্যা, খুন, রাহাজানি, লুটপাট হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে একটা দুঃখজনক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আওয়ামী লীগ কিন্তু এটাকে সারা পৃথিবীর কাছে ষড়যন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। অথচ এর পূর্বে তারা যে 30,000 বামপন্থী লোককে হত্যা করলো, তাদের কারণে যে দুর্ভিক্ষ হলো, এইটা স্বীকার করে না। এবং আজও শেখ হাসিনাকে ইন্ডিয়ান যে এখানে পিনাকি রঞ্জন ভট্টাচার্য এখানে হাইকমিশন ছিল কিছুদিন আগে, হ্যাঁ ভট্টাচার্য, হ্যাঁ, তো উনি কিছুদিন আগে একটা পত্রিকায় ইন্টারভিউতে বলেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অর্থাৎ আমাদের জনগণের এই অভ্যুত্থানকে তারা ষড়যন্ত্র হিসাবে দেখছে। অর্থাৎ তারা এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কাজেই এই ব্যাপারেও দেশপ্রেমিক জনগণ এবং যারা এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে এই ব্যাপারে হুঁশিয়ার হইতে হবে। এবং আমি মনে করি
এই উপদেষ্টা পরিষদ, এই উপদুষ্টু পরিষদ, এই দুষ্টু পরিষদ এই ব্যাপারে কোনো শব্দই উচ্চারণ করে না। এতগুলি স্টেটমেন্ট ভারত দেওয়ার পরেও তারা কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না। কাজেই তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি খুবই সন্দিহান। কেন আমরা তো দেখি যে প্রধান উপদেষ্টা স্বয়ং তো অনেক কনসার্ন ব্যক্ত করেছেন, ফরেন অ্যাডভাইজার করেছেন। প্রধান উপদেষ্টা একবার বলেছেন, কিন্তু ভারত যেভাবে কন্টিনিউয়াসলি তাদের মিডিয়া দিয়ে, তাদের বক্তব্য দিয়ে ভারতের মানে যেভাবে হাসিনাকে তাদের একজন মেহমান হিসাবে তারা গ্রহণ করেছেন, একটা স্বৈরচারী সরকারকে, যে আমাদের দেশে হত্যা, খুন, রাহাজানি, লুটপাটের চূড়ান্ত কাজ করছে, তাকে তারা আশ্রয় দিয়েছে, এতে তাদের কোনো অনুশোচনা নাই। তো সে ব্যাপারে কিন্তু আমাদের এই উপদুষ্টু পরিষদের বক্তব্য কিন্তু খুব ক্লিয়ার না। রেজাউল করিম রনি, হোয়াট ইজ নেক্সট? সামনে কি আসলে কি হচ্ছে, কি হতে পারে বলে মনে করেন এবং কি হওয়া উচিত আসলে? এবং প্রথম কথা হলো এখানে আপনার আগের প্রশ্নে একটু কথা বলার আছে আমার, সেটা হলো সংবিধান প্রশ্নে। দেখেন, যখন এই সংবিধান কমিশনটা গঠন করা হলো, এই কমিশন গঠন নিয়ে কিন্তু নানা রকম সমালোচনা সাথে সাথে শুরু হয়েছে, এবং আমি মনে করি সেই সমালোচনার যুক্তিসঙ্গত কারণও আছে এবং হওয়াটা অস্বাভাবিক কিছু না। এখানে এই কমিশনে এমন লোকজনকে দেখা গেছে যারা ধরেন বিভিন্ন নাইট ক্লাব নাইট কলেজের আপনার ওই লয়ের ডিগ্রি নিয়ে এখানে ধরেন ঢুকে গেছে। তো সংবিধান কি প্রথমত একটা আইনি ব্যাপার না রাজনৈতিক চুক্তির ব্যাপার? ডিগ্রি ছাড়াও তো কেউ সংবিধান নিয়ে কথা বলতে পারেন, ডিগ্রি আমি প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যাপারে কথা বলছি না, আমি কিন্তু বলতেছি তাহলে এটাকে দেখা হচ্ছে কিভাবে সংবিধানের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা। সারা পৃথিবীতে আমেরিকা থেকে আরম্ভ করে, ব্রিটেন থেকে আরম্ভ করে, এই সংবিধান যখন রচিত হয়েছে, এটা মোস্টলি পলিটিশিয়ানসরা এই সংবিধান রচনা করেছে। আমি ওই একাডেমিশিয়ান সংবিধান রচনা করেছে রেকর্ড খুবই কম। কমিশন তো সংবিধান রচনা করছে না, কমিশন তো জাস্ট প্রস্তাবনা তৈরি করছে। সংবিধানের ব্যাপারটা এটা কি প্রথমত একটা লিগ্যাল ডকুমেন্ট নাকি একটা রাজনৈতিক চুক্তি জনগণের সাথে রাষ্ট্রের, বা জনগণ যেই ধরনের রাষ্ট্র তারা গঠন করতে চায় তার একটা পলিটিক্যাল ডিক্লারেশন? আমি মনে করি এটা পলিটিক্যাল ডিক্লারেশন, এবং একটা পলিটিক্যাল ডিক্লারেশন এটা কোনো কমিশনের কাজ না, প্রস্তাবনা করারও সুযোগ নেই কমিশনের। সেদিক থেকে রাজনৈতিক দলগুলো এটা মানবে না, এটা স্বাভাবিক। ফলে এই কমিশন যতই সংবিধান নিয়ে কথা বলুক, আমার ধারণা রাজনৈতিক দলগুলো যেহেতু মনে করে সংবিধান প্রণয়ন করার এখতিয়ার শুধুমাত্র জনগণের, এবং রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, ফলে এই সুযোগ বা এই কাজের দায়িত্ব তারা কোনো অরাজনৈতিক বা অনির্বাচিত প্রতিনিধির হাতে আপনার অর্পণ করতে পারে না, বা ন্যস্ত করতে পারে না, বা করবে না। এটা তারা এটা স্পষ্টভাবে বলে নাই, কিন্তু তাদের আচরণ দেখে এতদিনে যা মনে হয়েছে সেই কথাটা আমি স্পষ্ট করে আমার মতো করে বলার চেষ্টা করলাম। কেউ হয়তো আমার সাথে দ্বিমত করতে পারে, কিন্তু তাই বলে এই অভ্যুত্থানের পরে আমরা কি একটা এই যে সংবিধান হাসিনা চালাইছে, এই সংবিধানটাকে আমরা বলছি কি, এই ফ্যাসিবাদটাকে আমরা কিন্তু সাংবিধানিক ফ্যাসিবাদও বলছি। এই সংবিধানের মূল চেতনা কি? মুজিববাদ। হ্যাঁ, মুজিবতন্ত্রকে এই সংবিধানে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে আপনি এটা আওয়ামী লীগের দলীয় স্বার্থ রক্ষার একটা পুস্তকে পরিণত হয়েছে শেষ পর্যন্ত, এটা সংশোধন করতে করতে। তো ফলে এই সাংবিধানিক ফ্যাসিবাদিক ধারাবাহিকতা তো আর চলতেও পারে না অ্যাট দ্য সেম টাইম। ফলে আমাদের নতুন অভ্যুত্থানের যে নতুন যে আকাঙ্ক্ষা, তার একটা মাত্র স্পিরিটের কথা আজকে আমি আলোচনা করলাম, তার আলোকে অবশ্যই আমাদের নতুন সাংবিধানিক বন্দোবস্ত লাগবে। সেটা এই কমিশনের মাধ্যমে হবে সেটাকেও আশা করছি না আমরা, কিন্তু লাগবে আমাদের। তাহলে প্রক্রিয়াটা কি হবে? ফলে আমি কমিশনকেও বিতর্কিত করতে চাচ্ছি না, কমিশনের বিরুদ্ধে আমরা সবাই লেগে যাব সেটাও আমি বলছি না। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের বা সরকারের যে দূরত্বটা অন্তত সংবিধান প্রশ্নে আমি দেখতে পাচ্ছি, সেটা নিরসনের একটা সুযোগ আছে। সেক্ষেত্রে আমার একটা পার্টিকুলার প্রস্তাবনা হইলো, এই অন্তর দূরত্ব আছে বলে মনে হচ্ছে না। কেন বিএনপির মতো দল যেখানে বিএনপি ৬২টা পয়েন্ট শেয়ার করেছে, সেই পয়েন্টগুলো সুপারিশ কমিশনের এতদিনের যে আলোচনা আমি শুনছি কমিশনের, তাদের আলোচনার মধ্যে এগুলো ছিল, এগুলো মোটামুটি কমন পয়েন্ট। 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, তারপরে হলো আপনার ৭০ অনুচ্ছেদ, তারপরে বিচার ব্যবস্থার হ্যাঁ, আমি বলছি এগুলোর বাইরেও যেহেতু রাজনৈতিক বন্দোবস্তের একটা মানে কি বলবো যে রাজনৈতিক অভিপ্রায়ের একটা দলিল আকারে আমরা সংবিধান চাচ্ছি, এবং অভ্যুত্থানের পরে নতুন জন আকাঙ্ক্ষা বলি যাই বলি বা নতুন পলিটিক্যাল ইমাজিনেশন তৈরি হয়েছে, সেটাকে ধারণ করার জন্য আমি মনে করি এমন একটা ঘোষণাপত্র থাকা দরকার এই অভ্যুত্থানের আলোকে, যেটা 16 পাতা 10 থেকে 16 পাতার মধ্যে হইতে পারে। হ্যাঁ, একটা প্রিয়াম্বল দরকার। এই প্রিয়াম্বলের রেফারেন্সে আগামী দিনে নির্বাচিত প্রতিনিধি জনগণের সমস্ত শ্রেণী পেশা এবং অংশের
অংশগ্রহণ প্রতিনিধিত্বের মধ্য দিয়ে এবং একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্য দিয়ে সংবিধান প্রণয়ন করবে। এবং সংবিধানটা এটা কোনো পবিত্র কিতাব দলিলে দাওস হওয়ার দরকার নেই, প্রিয়াম্বলটাই স্পিরিট আকারে থাকবে, এটা জনগণ জানলেই হবে। সংবিধান আপনি দেখেন আজকে যদি সমস্ত বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ পদ্ধতি ফলো করেও একটা সংবিধান তৈরি করি, 5 বছর পরে এটা অকেজো হয়ে যাবে, তার অনেকগুলো বিধান দেখা যাবে যে চেঞ্জ করতে হচ্ছে। সাপোজ ধরেন আমি একটা ট্রাফিক সিস্টেমের ব্যবস্থা ধরেন আমি একটা ইনপুট করলাম, একটা নীতি করলাম, পরে দেখা গেল 2 বছর পরে এমন একটা টেকনোলজি আসলো যে আমার এই পুরার সিদ্ধান্তটাই আর চললো না। তাহলে কি আপনি সময়ের সাথে সাথে যে পরিবর্তনের যে ধর্ম, বেঁচে থাকা, জীবন বদলায়, হ্যাঁ, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হয়, এই পরিবর্তনটাকে তো আপনি ইনক্লুড করতে হবে এবং সেই ইনক্লুড করার দায়িত্ব কার? জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। তাহলে সংবিধানটাকে আপনার একটা ফ্লেক্সিবল ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট আকারে রাখতে হবে, যেটা জনগণের ইচ্ছা অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তিত হবে, কিন্তু যেটা রাষ্ট্রীয় কাঠামো বা জনগোষ্ঠীর রাজনৈতিক অভিপ্রায় উইল, সেটা 2 দিন পর পর পরিবর্তন হবে না। সেইটার একটা কনক্রিট ঘোষণাপত্র আমি মনে করি এই অভ্যুত্থানের পরে থাকা উচিত। সেটা ছাত্র জনতাদের পক্ষ থেকেও দেওয়া উচিত, সেটা সমস্ত মানুষ যে অভ্যুত্থানের স্পিরিটের একটা প্রিয়াম্বল থাকা উচিত। সেই প্রিয়াম্বল হবে আমাদের আগামী দিনের রাষ্ট্র গঠনের আপনার কি বলে যে চাবিকাঠি, হ্যাঁ, মানে আপনার সূচনাপত্র। সেইটার থেকে আমি মনে করি পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলো আসবেন সেইটার আলোকে যখন সংবিধানটা হবে, সেটা অবশ্যই জনগণের সংবিধান হতে বাধ্য এবং জনগণের অংশগ্রহণে সেটা হতে হবে। সেটা কোনো বিশেষজ্ঞ, ধরেন আমি অনেক আমাদের শ্রদ্ধেয় যোগ্য লোক আছে কমিশনে, বিভিন্ন কমিশনে, কিন্তু দেখেন বাংলাদেশে নিজে দায়িত্ব না পাওয়া পর্যন্ত আমরা কাউরে যোগ্য মনে করি না। হ্যাঁ, ধরেন আপনি একটা পদে আছেন, রিয়েলি আপনি ধরেন যোগ্য লোক, হ্যাঁ, কিন্তু আমরা মনে করবো যে না, যেহেতু আমি ওই পত্রাতে নাই, এর কিসের যোগ্যতা রাখে, কোনো যোগ্যতাই রাখে না। তো এই যে ধারণাগুলো আমাদের আছে, আমরা দেখেন বাংলাদেশের মানুষ যদি রাষ্ট্রকে ভালোবাসতো 54 বছরে, আমাদের এখানে মানে মানুষের মর্যাদা তৈরি, এতগুলো বাচ্চাদের জীবন দিতে হয়, হ্যাঁ, মানে এগুলো তো আন্ডার এজ পিপল, কে কত প্রতিভাবান ছেলে এখান থেকে তৈরি হতে পারতো, এটা দুনিয়ার সম্পদ হইতে পারতো। তাহলে আমরা তো আসলে খুব নিষ্ঠুর একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা নিজেরা চালিত হয়েছি এবং চালিত করছি। ফলে এখান থেকে একটা সিভিলাইজড ডেমোক্রেটিক ফরমেশন তৈরি করার জন্য আমি মনে করি যে এখনও পর্যন্ত আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এই স্পিরিটটাকে যেভাবে অটুট রাখা যায়। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঝাঁপায়ে পড়া উচিত। এই স্পিরিট যদি ধরেন যারা আন্দোলনের নেতৃত্ব দিছে, দেখেন যে কোনো অভ্যুত্থানের পরে অভ্যুত্থান ব্যর্থ হয় প্রথম, এটা ক্লাসিক্যাল থিওরি, বিখ্যাত দার্শনিক অ্যালান বাদিও তার একটা লেখা শেয়ার করছিল যে আপনার অভ্যুত্থানের পরে সে অভ্যুত্থান ব্যর্থ হয় প্রথমত তার নেতৃত্ব দানকারীদের দ্বারা। 71 সালে আওয়ামী লীগ নেতৃত্ব, আমরা স্বীকার করি বা না করি, আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী দলের ভূমিকায় ছিল। যুদ্ধ করছে জনগণ, আওয়ামী লীগ যুদ্ধ করে নাই, আওয়ামী লীগরা কলকাতায় শেল্টার নিছে, হ্যাঁ, পরবর্তী সময় ট্রেনিং নিয়ে কিছু লোক আসছে, কিন্তু যুদ্ধ জনগণ শুরু করে দিছে বাই দিস টাইম। কিন্তু সেটার 71-এর যে স্পিরিটের মধ্য দিয়ে আমরা ধরেন একটা যাত্রা শুরু করলাম, সেটা প্রথম পরাজিত হওয়া শুরু করছে 72 সালে আওয়ামী লীগের হাত ধরে। এই অভ্যুত্থানের পরেও জুলাই পূজা যারা শুরু করছে, যারা একটা বয়ান টয়ান তোর এই 15 বছরে যারা আরামে এসেছিল, নানা রকম চাকরি করছে, কোনো রকম বিপদে পড়তে হয় না, তারা জুলাইকে এমনভাবে বয়ান করতেছে, বয়ান করে এটাকে সমস্ত রাজনৈতিক দল, অন্যান্য পেশাজীবী, অন্যান্য শ্রেণীর লোকদেরকে আলাদা করে শুধুমাত্র কিছু ছাত্রদের একটা মনোপলি বিজনেসে পরিণত করতে, যেটা ছাত্রদের ভবিষ্যতের আপনার রাজনৈতিক বিকাশের জন্য হুমকি স্বরূপ। হ্যাঁ, এই বিচ্ছিন্নতা তো প্রথম দিকে কায়েম করা হয়েছে। মিস্টার ঢালী, রনি তো অনেক কথাই বলেছে, তার সাথে দ্বিমত করার কোনো কারণ নেই। বিশেষ করে এই যে সংবিধান মনে করি, দেখেন সংবিধান তো এটা একটা চলমান প্রক্রিয়া, সব পৃথিবীর সব দেশেই, আমাদের দেশে এই পর্যন্ত 16টা অ্যামেন্ডমেন্ট এসেছে। তবে দুর্ভাগ্যজনক পৃথিবীর অন্যান্য দেশে অ্যামেন্ডমেন্টগুলো আসে জনগণের, রাষ্ট্রের, দেশের প্রয়োজনে, এবং আমাদের এই 16টা যে অ্যামেন্ডমেন্ট আসছে এগুলো মানে রুলিং ক্লাস এবং রাজনৈতিক দল এবং ব্যক্তির প্রয়োজনে এই পরিবর্তনগুলো, এই অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে। আর ধরেন আমেরিকাতে ওরা 3 বছর এই পার্লামেন্টের মানে কি হবে, সংবিধান কি হবে এটা নিয়ে তাদের এই কনস্টিটিউশনাল পেপারসে এক ধরনের বিতর্ক হয়েছে, এবং তারা বিভিন্ন দেশ থেকে, যেমন তারা ব্রিটিশ কলোনি থাকার পরও ব্রিটিশের কোনো কিছু আমেরিকান কনস্টিটিউশনে নেই।
ঠিক তেমনিভাবে আমাদের দেশে এই সংবিধান যারা সেদিন রচনা করেছিলেন, আমি মনে করব তখনই এটাতে এটার যে দুর্বলতার বীজ তখনই নিহিত ছিল, এবং এই জন্য দায়ী ওই সময় যারা সংবিধান রচনা করেছিলেন তারা, এবং অনেকেই কিন্তু এর বিরোধিতাও করেছিলেন, যেমন আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, মানবেন্দ্র নারায়ণ লারমা, আরও দুইজন, এরা এর বিরোধিতা করেছিলেন। এবং আমার এখনও মনে আছে যে এদেশের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আলিমার রাজি চ্যালেঞ্জ দিয়েছিলেন ডক্টর কামাল হোসেনকে, যে ডক্টর কামাল, এই যে তুমি সংবিধান বানিয়েছো, এটা পাকিস্তানের 56-এর কনস্টিটিউশনের হুবু বাংলা অনুবাদ, এটার ভিতরে যদি নতুন কিছু থেকে থাকে সেটা হলো মাত্র উপরে যে শাপলা ফুলটা দেওয়া আছে, এই শাপলা ফুলটাই নতুন, এখানে নতুন কিছুই নাই। তো এই যে সংবিধানে আজকে প্রধানমন্ত্রীর অগাধ ক্ষমতা, প্রধানমন্ত্রী যে কারণে এই সংবিধান, বাংলাদেশের সংবিধানেই কিন্তু প্রধানমন্ত্রীকে স্বৈরতন্ত্র বানিয়েছে, এই চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না। তো আজকে আমাদের এই সংবিধান বানাতে গিয়ে আমাদের এগুলো দেখা দরকার, এবং আমাদের যে ভুল যেটা প্রথমেই আমরা করে ফেলেছি, যে এটা ফ্যাসিবাদ বিরোধী সরকার হইলে এই সংবিধানটা সমস্ত রাজনৈতিক, কারণ সংবিধান কোনো বিশেষজ্ঞদের ব্যাপার না, সংবিধান বিশেষজ্ঞরা পৃথিবীর কোথাও বানায়নি, এই রাজনীতিবিদরাই দেশ, জাতি এবং রাষ্ট্রের প্রয়োজনে এই সংবিধান বানিয়েছে এবং সংবিধানকে বিভিন্ন সময় পরিবর্তন করেছে। আর যে আমাদের যে সংস্কার, আপনি নিজেই বলতেছিলেন যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে, এটা কোনোদিন শেষ হয় না, সংস্কার কখনো শেষ হয় না। তো এটা সংস্কার শেষ করে নির্বাচন দিবে, তাহলে তো কোনোদিনই আমি আশা করব না ওনারা নির্বাচন দিতে পারবে, কারণ সংস্কার একটার পর একটা থেকেই যাবে। তো এই সংস্কারকে চলমান রেখেই আমাদেরকে নির্বাচনের দিকে ধাবিত হওয়া প্রয়োজন। এই দ্রুত যদি নির্বাচন দেশে না হয়, মিনিমাম যে সংস্কার, এর মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে, সেই নির্বাচিত সরকার, বিশেষ করে আমরা বিএনপি দেখেন, আমরা 31 দফার একটা চুক্তি, যে রাষ্ট্রের সাথে জনগণের কি চুক্তি হওয়া দরকার, সংবিধানের কি হওয়া দরকার, এ ব্যাপারে আমরা কিন্তু জনগণের সামনে স্পষ্টভাবে দিয়ে শেষ করতে হবে। তো সেই আলোকে এই 31 দফা নিয়েও তো আলোচনা হতে পারে, আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। বা অন্যান্য দল যদি এই সংবিধানের, আজকে দেখলাম লেবার পার্টি 17 দফা দিছে সংবিধান নিয়ে, এরকম অন্যান্য পার্টিও যদি দেয়, আমরা এগুলো নিয়ে চূড়ান্ত আলোচনা করে আমরা ইলেকশনের দিকে যেতে পারি। ইলেকশনের পরেও কিন্তু সংস্কার চলমান থাকতে হবে, এবং কোনোদিনই এই সংস্কার শেষ হবে। ধন্যবাদ। রনি কিছু যোগ করবেন, আমি শেষ করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে ছোট্ট করে এক মিনিট একটু বলি, সেটা হলো যে ধরেন, হ্যাঁ এখন সংস্কারের ব্যাপারটা হলো, দেখেন, হ্যাঁ আমাদের শুধু সংস্কার না, আমাদের একটা রাজনীতি লাগবে, এবং আগামী দিনে রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ, যে কথাটা আমি বারবার বলি, নির্ভর করে আওয়ামী লীগের ব্যাপারে কে কী পজিশন নিচ্ছে সেটার উপরে। এই কথাটা অনেকে মানে র্যাটোরিক্যালি নেয়, র্যাটোরিক্যালি না। আওয়ামী লীগের ব্যাপারে পজিশন মানে হলো বাংলাদেশে যে রাজনীতি এতদিন চলছে সেটা হলো একটা ফ্যাসিবাদী রাজনীতি, গণতন্ত্রের নামেই কিন্তু চলছে। আওয়ামী লীগ কিন্তু কোনোদিন বলে নাই যে আমি একটা ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি, বরং শেখ হাসিনার মুখে আমি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা শুনছি অন্য যে কোনো রাজনৈতিক নেতার চেয়ে। তার মানে কি, আওয়ামী লীগ যে ধরনের আইডিয়া, যে ধরনের চিন্তা, যে ধরনের সাংগঠনিক কাঠামোর উপর ভিত্তি করে যেইভাবে মাস্তানিতন্ত্র, মাফিয়াতন্ত্রের মধ্যে দিয়ে রাজনীতির একটা মাফিয়াতান্ত্রিক মডেলের মধ্যে দিয়ে দেশকে পরিচালনা করেছিল, তার বাইরে এসে আপনার একটা রিয়েলি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, যেখানে আমরা কেউ জনগণ না, নাগরিক আকারে পার্টিসিপেট করব। আমি জামাত হই, আমি বিএনপি হই, আমি আস্তিক হই, নাস্তিক হই, রাষ্ট্রে সাথে আমার সম্পর্ক হবে সমাধিকার ভিত্তিক, রাষ্ট্রে আমার হিস্সা থাকবে, রাষ্ট্রকে আমি প্রশ্ন করতে পারবো, এবং আমার এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস তৈরি হবে যে রাষ্ট্র আমাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, আমার চিন্তা, চেতনা, মতাদর্শ যাই হোক, সেই জায়গার থেকে যদি আমরা একটা রাষ্ট্রকে চিন্তা করতে না পারি, প্রজেক্ট করতে না পারি, তাহলে আমরা হবে না। এবং সেটা তখনই আমরা সম্ভব যখন আমরা আওয়ামী লীগকে মতাদর্শিকভাবে মোকাবেলা করে এর বাইরে একটা রাজনৈতিক বন্দোবস্ত, এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, রাজনৈতিক চিন্তা আকারে আওয়ামী লীগকে ওভারকাম করতে পারব। দলকে এই কারণেই কিন্তু আপনার কথার সাথে একমত হয়েই বলছি, বিএনপি কোনো দলকে এই কারণেই নিষিদ্ধ করার
বিপক্ষে। নিষিদ্ধ না, আমি যেন বিয়ামীকরণের প্রকল্পের কথা অনেকদিন যাবত বলতেছি, সেটা আমরা সেটা একমত। ডিনার্সিফিকেশন যেরকম ধন্যবাদ। হয়েছে, অবশ্যই, অবশ্যই। সাউথ আফ্রিকাতে যেরকম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দেওয়া হয়েছে, সেরকম একটা প্রক্রিয়া আমাদের লাগবে। জার্মানিতে হয়েছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আতাউর রহমান ঢালি এবং মিস্টার রেজাউল করিম রনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। তিনটে মূল কথা, একটা হচ্ছে যে রাজনীতিটা বাংলাদেশে আসলে সেই অর্থে নেই, রাজনীতিটা অনুপস্থিত, নতুন রাজনীতি নির্মাণের আলোচনা হচ্ছে। নতুন রাজনীতি নির্মাণ মানে নতুন রাজনৈতিক দল হওয়া নয়, আবার নতুন রাজনৈতিক দল করতেও কোনো বাধা থাকবার কথা নয়। সংস্কার যে কেউ করতে চাইতে পারে, যে কোনো সরকার সেটা করতে চাইতে পারে, তাতে কোনো দোষের কিছু নেই, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা সবার জন্যই সবসময় করতে হবে। এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবনে এটা একটা অনিবার্য বিষয়। কিন্তু একথাও মানতে হবে যে সংস্কার করুন আর যাই করুন না কেন, রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হচ্ছে দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, যেটা আগামী দিনগুলোতে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান বাংলাদেশের সংবিধানে ছিল, সেই বিধানকে ফেরত এনে সেরকম একটা ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে প্রবেশ করতে হবে। কাজে নির্বাচনকে বাইরে রেখে অন্য কোনো বয়ান তৈরি করবার চেষ্টা বা নির্বাচনকে নির্বাচনী প্রক্রিয়াকে প্রলম্বিত করবার যে কোনো চেষ্টা, এটি ইতিবাচকভাবে জনগণ বা রাজনৈতিক দলগুলো নেবে বলে সেটা মনে হয় না। আমরা আশা করব যে যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলো উপলব্ধির মধ্যে আনবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।